সালাম আলাইকুম। নির্বাচন ডাকসু জাকসু শেষ হলো। এখন আপনাদেরকে কিছু কথা বলা জরুরি। আসন্ন সংসদ নির্বাচন আছে। সেই নির্বাচনে বিএনপির অবস্থা কি হবে, তাদের অবস্থান কি হবে, তাদের দলীয় যে পলিসি সেটা কেমন হবে, সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। আমরা গেল 5 তারিখ থেকে 5ই আগস্টের পর থেকে যদি নাকি বিএনপির সভা সমাবেশ, বক্তব্য, স্লোগান এগুলো শুনি, তাহলে মনে হবে যেন একটা আওয়ামী লীগের স্লোগান শুনছি, একজন আওয়ামী লীগের মানুষের বক্তব্য শুনছি। মাওলানা ভাসানী বলেছিলেন যে দাদারা যখন তোমাদের প্রশংসা করবে তখন তুমি বুঝবা যে তোমার দেশের বিরুদ্ধে গিয়েছ। আপনাদেরকে আওয়ামী লীগ এই হেরে যাওয়ার পরে আওয়ামী লীগ যে পরিমাণে অনুশোচনা, যে মানে করুণা দেখাচ্ছে আপনাদের প্রতি, এটাতে বোঝা যাচ্ছে যে আপনারা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরা এই ডাকসু নির্বাচনে সরাসরি কোনো দলের পক্ষে যেতে চাইনি। ডাকসু নির্বাচনের আগে আপনাদের যে ক্যাম্পেইন, এই গেল 1 মাস ব্যাপী, এই ক্যাম্পেইনে আপনারা একটা জিনিস পরিষ্কার করেছেন যে এই দেশকে আপনারা আবার সেই আওয়ামী লীগের মতো বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিতে চান। আমার তো ভাই বিএনপি নাই, জামাত নাই, আমি তো কোনো দল করি না। আমার দল একটা, আমি আগেই বলেছি আমি অ্যান্টি ইন্ডিয়ান। আপনি সেই ইন্ডিয়ানকে যখন, ইন্ডিয়ান ন্যারেটিভকে যখন আপনি প্রতিষ্ঠিত করতে যাবেন, আপনি যেই হন, আমার বাপ হইলেও আমার যায়ও না আসেও না, আমি তার বিরুদ্ধে অবস্থান নেব। যা মন চায় করতে পারেন, মায়েরা ফেলতে পারেন, যা মনে চায় করেন, কোনো সমস্যা নেই। এই যে নির্বাচনে দেখেছেন না, সাদিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত। বলি, নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে 4-5 দিন হইল, সাদিক কায়েম এখন পর্যন্ত 1 মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে। এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের জামাতের অনেকে তাকে হয়তো বলতে পারেন যে তুমি ইলিয়াসকে একটা কল দিতে পারতা। আমার সাদিক কায়েম যেই জায়গায় আছে, যেইটা করছে, আমি এটা পছন্দ করি। সাদিক কায়েমের জন্য আরও দোয়া থাকলো, সাদিক কায়েম আরও অনেক উপরে উঠা যাক। সাদিক কায়েম যেই কাজ করছে আমি তার ওই কাজে কোনো না কোনোভাবে সহায়তাই করব। কিন্তু এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হবে না। তার দরজা আমার কাছে, আমি বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী কিছু না, কিন্তু তার দরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ। আমি জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়া, শিবিরের কাছ থেকে টাকা পয়সা নিয়া তারপরে পক্ষে কথা বলিনি। এটা আমার শরীরের, মানে আমার, এটা আমার রক্তের মধ্যে। আমি বললাম না যে আমার রক্তের গ্রুপ হচ্ছে ইন্ডিয়া নেগেটিভ। আমার শরীরে আগুন জ্বলতে থাকে এই যে মুক্তিযুদ্ধে পালছাল নিয়ে যখন কিনা কথাবার্তা বলে। এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, ইন্ডিয়া নিজে স্বীকার করেছে। পাকিস্তানিরা ইন্ডিয়ানদের হাতে লিখে দিয়ে গেছে, আমাদের ওখানে কারোরে থাকতে দেওয়া হয় নাই, তারা জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়ে গেছে। এই ধন ফোন নিয়ে তারপরে আপনি বিশাল ফিরিতি ভালোবাসা ইস্যু করি আমি এই মুক্তিযুদ্ধের মধ্যে। এটা কোনো মুক্তিযুদ্ধ না, এটা ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের এক দেশ থেকে আরেক দেশের হাতে লিখে দিয়ে গিয়েছে। এই 25-24 যে 5ই আগস্ট, এটা হচ্ছে আমাদের বিজয় দিবস। আবার যদি সেই পিছনে যাইতে চান তাহলে বারবার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব। এইখান থেকে বের হয়ে আসতে হবে। আপনারা নির্বাচনগুলো থেকে মনে করেছিলাম শেখার চেষ্টা করছেন। নির্বাচনের পরের আপনাদের বড় বড় নেতাদের কিছু বক্তব্য শুনলাম, শুনে যেটা মনে হলো যে আপনারা সামনের নির্বাচনে, আসন্ন নির্বাচনেও আমাদেরকে ঠেলে দিচ্ছেন জামাতের দিকে। যদি এটা হইতে থাকে, সুস্পষ্টভাবে বলে দিচ্ছি, আমরা ঠিক আবার সেখানে চলে যাব। নির্বাচনে হারলেন, বললেন কারচুপি করা হয়েছে। ভাই, আওয়ামী লীগের মতো ডাকাতি করা সম্ভব এখানে। জোর করে যারে মন চায় তারা ডিক্লেয়ার করে দিবেন, ওই পরে মেকানিজম করবেন, সেটা হইতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপি করা সম্ভব না। ডাকাতি করে নিয়ে নিতে পারেন, রেজাল্ট নিয়ে নিতে পারেন, কিন্তু ভোট মানুষ দিবে, যারটা সেই দিবে, এটা ঠেকানো সম্ভব না। ইভেন আওয়ামী লীগের সময় এটা সম্ভব হয়নি। সবাই ভোট দিয়েছে, পরে যায় তাদের মতো করে একটা রেজাল্ট তারা বলে দিয়েছে। এখন কারচুপি করে তারপর আর কথা বলে আপনারা সরে গেলেন। যদি কারচুপি হইতো তাইলে
ছাত্র শিবিরের চাইতে ছাত্র দলের বেশি শক্তি, পুলিশের শক্তি এগুলি বেশি না? ওই ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি তিনি পোস্ট করেছেন ছাত্রদলের পক্ষে ফেসবুকে, একটা ফেসবুক পোস্টে দেখলাম। আপনাদের লোকজন তো বেশি, জামাতের লোকজন তো কম, আপনাদের সাথে পারতো না। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন নাকি, চান্দা আব্বাস ভাই বলেছেন, চান্দা আব্বাস বলে যে আওয়ামী লীগের ছাত্রলীগের সবাই নাকি শিবিরকে ভোট দিয়েছে। চান্দা আব্বাস ভাই, ছাত্রলীগের লোকজন যদি শিবিরে ভোট দিত তাহলে জগন্নাথ হলের মধ্যে 1200-র উপরে ভোট আবিদ আর মাত্র 10টা ভোট সাদিক পেত না। এটা প্রমাণ করে যে এই দাদারা এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের দিকেই তাকিয়ে আছে, এবং আওয়ামী লীগ আপনাদেরকে পছন্দ করেছে বলেই তাদের ছাত্র সংগঠন আপনাদেরকে ভোট দিয়েছে। দাদারা এবং ছাত্রলীগের সবার ভোট আপনারা পেয়েছেন। এই যা ভোট আপনারা পেয়েছেন এটা মাত্র ছাত্রদলের সক্রিয় কিছু লোকজন আছে, আর দাদারা আর আওয়ামী লীগ এই ভোটগুলি আপনাদের ভিপি আর জিএস প্রার্থীরা পেয়েছেন। কেন এরকম হইল সেটার জন্য আপনারা এই দুইটা কারণ খুঁজে পেয়েছেন। আসল কারণ সেটা না। 5 তারিখের আগে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কিছু নাই যেটা করে নাই, সেই একই কাজ আপনারাও করেন নাই। আপনাদের সব ছাত্র সংগঠন সেই একই কাজ করেছে যেটা ছাত্রলীগ করত। এই জন্য তো এতগুলো মানুষ মারা যায় নাই। এই দেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ আগের রাজনীতি সহ্য করবে না। ছাত্র শিবির কি করেছে? তারা যখন দেখেছে যে তাদের এখানে থাকা সম্ভব না, তারা গুপ্ত রাজনীতি কৌশল বেছে নিয়েছে। তারা সেই হলে থেকেছে, ছাত্রলীগের পাশে থেকে থেকে তারা সেখানকার রাস্তাঘাট, অলি গলি, রাজনীতির ধরন, ছাত্রদের মনোভাব সব কিছু তারা বুঝেছে। বুঝে তারপরে 5 তারিখের পরপর তারা ছাত্রদের জন্য বাস, ছাত্রদের জন্য পানির ট্যাপ, ছাত্রদের আবাসনের সুযোগ সুবিধা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা কার কি আছে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে। বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বসানোর চেষ্টা করেছে। আপনাদের ছাত্র সংগঠন কি করেছে জানেন? টিএসসির চায়ের দোকান, শাহবাগের ফুলের দোকান, ওইদিকে নিউ মার্কেটের ফুটপাতের দোকানপাট, এগুলো থেকে চান্দা নেওয়ায় ব্যস্ত ছিল। কে কত খাবে সেটা থেকে। আপনাদের এই ছাত্রদেরকে দেখভালের জন্য আপনাদের যাকে দায়িত্ব দিয়েছেন মহামান্য তারেক রহমান সাহেব, তিনি এবং তিনার পুলিশ কর্মকর্তা স্ত্রী মিলে যে লুটপাট করেছে তারেক রহমান, আপনার সেই আগের আরেক গিয়াসউদ্দিন আল মামুন আপনার আশপাশে অনেকগুলো জড়ো হয়ে গিয়েছে। তার রেজাল্ট আপনারা এই ডাকসুতে পেয়েছেন। এখন যদি আপনারা মনে করেন যে না আমরা তো এই ইয়ে করেছে, কি বলে, কারচুপি আর ইয়ের কারণে আপনারা হেরে গিয়েছেন, এটা যদি মনে করেন, মনে করে তারপরে ওইভাবেই যদি সামনে নির্বাচনে যেতে চান, তাহলে ভুল করবেন। আপনাদের যে বয়ান এখন আপনারা শুরু করেছেন, আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দুই দিকে বিভক্ত করে তারপরে আপনারা ক্ষমতায় চলে আসবেন, ওই ট্যাবলেট বাংলাদেশের মানুষ আর খাবে না। ভারতের বিরোধিতা করে জিতা যায় না, এটা এতদিন ধরে এই যে এক ন্যারেটিভ আপনারা বলতেন না, এই ন্যারেটিভ বাংলাদেশের আর চলবে না। এটা প্রমাণ হয়ে গিয়েছে ডাকসুতে। সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা বলেই দিয়েছি। পাকিস্তানের প্রার্থী বলেছে আমি সাদিক কায়েমকে, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। পাকিস্তানি স্বীকার করলো, অনেকে এটা নিয়ে আবার ওনাদের গ্রুপে ওনাদের ভেতরে আবার খুব করে কত সাহস, কত কিছু বললো। আমাদের মা বোনেদের 2 লক্ষ মা বোনকে তোর মারে পাকিস্তানিরা লাগিয়েছে রে, তোর মারে আন ইয়ে টেস্ট আন, তোর কোন কোন মাকে বোনকে কার কার আওয়ামী লীগের কার কার মা বোনরে ধরে নিয়ে তারপরে করছে নিয়ে আয়। বাট তারপরে তর্কের খাতিরে করি বাঁচার জন্য। এখন আমি যদি বলি যে পাকিস্তানের মিলিটারিরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, ধর্ষণ এই কথা যদি বলি তাহলে তো বাংলাদেশের সব জারজ। আমি তো এটা বলবো না, আমি এটা বিশ্বাসও করি না, আমি এটা জানিও না। তারপরেও কি বলি? জিতার জন্য বলি, আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষ সবাই রাজাকার ছিল। আমার বাবা, দাদা, চাচারা মিলে তোদের মা বোনদেরকে পাকিস্তানের ক্যাম্পে দিয়ে এসেছে, তোদের মা বোনদেরকে জিনিস প্রোটেকশন ছাড়া তারপর লাগিয়েছে, তোরা পয়দা হুয়া। এটা তো লস আছে, বলেন লস আছে? আমার বাপ রাজাকার থাকলে আমার ঘরে তো পাকিস্তানি আসে নাই।
আমার বাপ তো আমার মারে নিয়ে দিয়ে আসবে না, তোর মারে নিয়ে দিয়ে আসে, তোদের মাদেরকে নিয়ে দিয়ে এসছে। লাভজনক যেটা সেটা তো বলবে, লাভ কে না বুঝে। আমি লাভজনক জায়গায় আছি, এই কারণে মাঝে মধ্যে বলি খুব খারাপ লাগে না, বাবা পাকিস্তানি। আরে বেটা পাকিস্তানি, তুই যে মানুষের যে পাকিস্তানি রাজাকার বলিস, পাকিস্তানে যায় নাই কোনোদিন। পাকিস্তানের রাজাকার যাদের বলিস তারা যায় নাই, তোদের হিন্দুস্তানের রাজাকাররা সব এখন তাকে হিন্দুস্তানে আছে, সব ওইখানে গিয়ে আছে। সমস্যা হইলেই দৌড় দিয়া তোরা ওইখানে যাস সারা জীবন। তোরা হচ্ছে দাদাদের পয়দা। এই দাদারা তোদেরকে বর্ডারের ওই পারে গিয়েছিলি, তারপর ওইখানে যাওয়ার পরে তোদেরকে প্রোডাকশন দিয়ে দিয়েছে, এখনো তোরা সেই রক্তের টান ভুলতে পারিস না। তো এই দাদাদের যেই রক্তের টানে যারা এই দেশে রাজনীতি করে তাদের সংখ্যা কিন্তু কম, খুব কম সংখ্যক লোকজন এই আপনাদেরকে ভোট দিতে পারবে, যাদের ভোট আপনারা নিতে চাচ্ছেন। এর বাইরে কিন্তু আর কারো ভোট পাবেন না। অতএব ওই ন্যারেটিভ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। বিএনপি যদি মনে করে যে শুধুমাত্র আমরা আওয়ামী লীগের মতো এই পলিসি খাটায় তারপরে নির্বাচনে গিয়ে পাশ করে আসব, তাহলে বিএনপিকে মাথায় রাখতে হবে তাদের অবস্থা, তাদের ভবিষ্যৎ এই আওয়ামী লীগের যা হয়েছে সেই রকমই হবে। সিদ্ধান্ত আপনাদের, সিম্পল, খুবই সিম্পল ইকুয়েশন। যেটা আপনারা মেনে নিতে চান আপনাদের সিদ্ধান্ত, আপনারা যেদিকে যাবেন এবার যান। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যারা কিনা এই মুক্তিযুদ্ধের এইসব এই বয়ান টয়ান এগুলোর ব্যাপারে যাদের অ্যালার্জি আছে আমাদের, আমরা আপনাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে খুব কাজ করতে চাই। আমরা এখনও চাই মুক্তিযুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে খুঁজে বার করেন, মুক্তিযুদ্ধে কতজন নারী ধর্ষিত হয়েছে, আদৌ হয়েছে কিনা সেটা খুঁজে বের করেন, কতজন রাজাকার ছিল, কারা মুক্তিযোদ্ধা ছিল, আদৌ কোনো মুক্তিযোদ্ধা ছিল কিনা এটা আমরা দেখতে চাই। ভারত আসলো, আসিয়া তারপরে আপনাদেরকে 13 দিনে যুদ্ধ করে দেশ দখল করে নিয়ে তারপরে আপনাদেরকে বললো এই নাও তোমরা স্বাধীন হয়েছ, আর তোমরা স্বাধীন হয়ে গেল। কিসের বালের স্বাধীনতা? এটার নাম স্বাধীনতা? একজন রাজনীতিবিদকে উঠায় নিয়ে চলে যায়, ট্রাইব্যুনালে সাক্ষী দিতে এসে সাক্ষীরে উঠায় নিয়ে চলে যায় ইন্ডিয়াতে, গুম করা হয়, খুন করা হয়, ভারতীয় বাহিনী সরাসরি এসে এই দেশে কিলিং করে দেওয়া যায়। এটার নাম বালের স্বাধীনতা রে। এরম স্বাধীনতায় হিসু করি। তোদের কাছে এটা স্বাধীনতা মনে হইতে পারে, কারণ তোরা তো তোদের তো পয়দা করে দিছে, তোদের মাদেরকে লাগায় তারপরে তোদের পয়দা করে দিছে। এই জন্য তোরা মনে করিস তোদের জন্য ওইটাই তোদের দেশ। আমার দেশ তো ওইটা না। আমি পাকিস্তানিও না, হিন্দুস্তানিও না, আমি বাংলাদেশ চাই। যেই কারণে বাংলাদেশের পক্ষে কথা বলি। কোনো দেশের, আমার যদি এখন কোনো সমস্যা হয়, জাপানের সাথে আমেরিকার সমস্যা ছিল না, জাপানের সাথে এখন সবচেয়ে মিত্র দেশ হয়েছে জাপান। আর পাকিস্তানের সাথে আমার সমস্যা ছিল, পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়ে গিয়েছি। পাকিস্তানের কাছ থেকে আমার এখন সুবিধা পেলে আমি নিব, পাকিস্তান আমার কাছ থেকে সুবিধা পাইলে নিবে। পাকিস্তান আর বাংলাদেশ দুই দেশের মানুষ মিলেও যদি কান্নাকাটি করে তাও কোনোদিন এই দুই দেশ এক হবে না। এরা কথায় কথায় পাকিস্তানি, এসব গাঁজাখুরি আলাপ বন্ধ করতে হবে। আপনাদের মূল দল যেটা আছে সেই দলের ডাকসু তো গেলই, তো ছাত্রদল তো তাও সেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানের কাছ থেকে তো আর চাঁদা টান্দা নিতে পারে না। কিন্তু জাতীয় নির্বাচনে আপনাদের মূল বয়স্ক শয়তান যেগুলো আছে সেগুলো তো ইয়েতে যাবে, ওই নির্বাচনে অংশ নিবে। তারা সারা বাংলাদেশে এমন এক চাঁদাবাজের রাজত্ব তৈরি করেছে, এগুলো আমরা বললে আপনাদের কাছে খারাপ লাগবে, আমাদেরকে মনে হবে আমরা পাকিস্তানের লোক বলে তারপরে ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। বাট এই ডিজাস্টার আসার আগে কথাগুলি একটু মাথায় রাখেন। যারা 2 দিনের এখন বিএনপি দাবি করে চামচামো করে, তারা আপনাদের বিপদের দিনে থাকবে না। আমাদের মুখ থেকে কোনোদিন জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদা জিয়া, তাদেরকে না খারাপ সময় কোনোদিন খারাপ কথা বের হয় নাই, তাদের মুখ থেকে বের হয়েছে। নাকে খত দিয়েছে, খত দিয়ে আওয়ামী লীগে যুক্ত হয়েছে। আবার আমরা যাইনি। আজকে যারা দৌড় দিয়ে গিয়ে চেয়ার নিয়ে বসেছে তারা দেশে যাইতো, আসতো, বিদেশে থেকেও তাদের সমস্যা হয়নি। কিন্তু আমরা কথাগুলি বলছি আপনাদের ভালোর জন্য। যদি মনে করেন নেয়ার মতো নিয়ে সেভাবে চলেন। যারা এই বুড়া শয়তানগুলো আপনাদের আছে, এগুলি যে সামনে নির্বাচনে যাবে, এলাকায় আপনাদের যে অবস্থা, যে ইমেজ, একটু খোঁজ নিয়ে দেখেন। আপনাদের যে পুলিশ টুলিশ গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গায় বসে আছেন, এগুলো তো সব আপনাদের নিজের লোক না, তো টাকা পয়সা নিয়ে আপনাদের লোকজনরা বসিয়ে দিয়েছে। এরা আপনাদের সত্যি তথ্যও জানাবে না, গোয়েন্দা তথ্য কি আসলে ওই খবরটাও আপনাদেরকে জানাবে না। যাই হোক, অনেক কথা বললাম। মূল কথা হচ্ছে যে বিএনপি ভাই, আমি এই নির্বাচনের পরে আমার এটা বললাম যে জামাতের আমিরের সাথেও কথা হয়েছিল,
ডাকসু নির্বাচনের পরে। ওইখানে বিএনপির কোনো লোকজন ছিল না। আমি ওনাকে বলেছি যে ভাই, আমার মনে হয় এই মুহূর্তে বিএনপির ক্ষমতায় আসা উচিত। আমি ডাকসুতে আপনাদের পাশে ছিলাম, কিন্তু আমি জাতীয় নির্বাচনে আমি এখনও চাই বিএনপি ক্ষমতায় আসুক। কারণ এই যে একটা যেই সময়টা যাচ্ছে, এই সময়টাতে আন্তর্জাতিক বিশ্ব যেন আমাদেরকে ইসলামী কোনো ট্যাগ দিতে না পারে, এটার জন্য আমাদেরকে আসা উচিত। বিএনপির ক্ষমতায় আসুক, বিএনপি ভুলভাল করবে 5 বছর পরে, তারপর জামাত ক্ষমতায় আসুক, এই 5 বছরে বাংলাদেশ গুছিয়ে নেবে, এটা আমার বিশ্বাস। যে কারণে তাদের একটু ধৈর্য ধরে আমি বলেছি যে আপনারা, আমি চাই যে বিএনপি কে আসবে সেটা বাংলাদেশের মানুষ ডিসাইড করবো, এটা আমার কিছু না। কিন্তু আমার যদি এখন বিএনপি যদি মনে করে যে আমাদের মতো করে চলবে, তাহলে বিএনপির পক্ষে থাকবো। আর যদি বিএনপি মনে করে সেই আওয়ামী লীগের মতো ইন্ডিয়ার কথা শুনে তারপরে ক্ষমতায় আসবে, ভাই, ইন্ডিয়ার বিরুদ্ধে যায় ক্ষমতায় আসা যায় না, এই কথা এখন আর বাংলাদেশের মানুষ খেলবে না। আপনাদেরও বিশ্বাস করা উচিত। অতএব আপনারা ফিরে আসেন, ফিরে এসে তারপরে জনগণ যেটা চায় সেটা মেনে নেন, জনগণের মতো করে চলেন, জনগণের ভোট অবশ্যই আপনারা পাবেন। আবারও বলছি, সামনের নির্বাচনে আমরা চাই বিএনপি সঠিক পথে থাকুক এবং বিএনপি নির্বাচিত হয়ে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। আল্লাহ হাফেজ। শিরোনামে মূলত জনাব তারেক রহমান সম্পর্কে, তার বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে, সম্ভাবনা এবং এই মুহূর্তে তার সামনে যে সকল বিপদ বিপত্তি রয়েছে, বালা মুসিবত রয়েছে, যে সকল জটিলতা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করব। এখানে 7, 14 বা 21 যে সকল কথাবার্তা বলেছি, এগুলো মূলত শিরোনামকে আকর্ষণীয় করার জন্যে। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের জীবনে সচরাচর জীবন চলতে গিয়ে আমাদের তিনটি শব্দ বাংলা ভাষায়, আপদ, বিপদ, মুসিবত, এগুলো ঘটে থাকে। রাজনীতির ক্ষেত্রেও ঘটে, ব্যক্তি জীবনেও ঘটে। তো জনাব তারেক রহমান সাহেবের ক্ষেত্রেও কতগুলো বিপদ রয়েছে, কতগুলো আপদ রয়েছে, আর কতগুলো মুসিবত রয়েছে। তো আপদ, বিপদ, মুসিবত, এটা রাজনীতির একটা অনেক সুন্দর একটা শব্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 3 জন সাংবাদিককে তিনি আখ্যা দিতেন যে তোমরা একজন হলে আপদ, আরেকটা হলো বিপদ, আর একটা হলো মুসিবত। তো তার মধ্যে এমআর আক্তার মুকুল, এবিএম মুসা এবং আব্দুল গাফফার চৌধুরী, এই 3 জনকে তিনি আপদ, বিপদ, মুসিবত বলতেন। এবং এটা নিয়ে প্রচুর ব্যঙ্গাত্মক, রসাত্মক কথাবার্তা হতো। তারা যখন বঙ্গবন্ধু যত গুরুত্বপূর্ণ বৈঠকই করেন না কেন, এই 3 জন লোক গেলে 7 খুন মাপ তাদের সঙ্গে তিনি কথা বলতেন। আর তারা ওখান থেকে বের হয়ে এসে একেবারে সঙ্গে সঙ্গে সব কথা পত্রপত্রিকায় লিখে দিতেন, আর সারা দেশে হইচই পড়ে যেত। তো বঙ্গবন্ধু তাদেরকে ভালোবাসতেন, স্নেহ করতেন, আবার ভয়ও করতেন। আর দেখলেই ঠাট্টা করে বলতেন আপদ, বিপদ, মুসিবত। এবং এই কথা এবিএম মুসা সাহেব, এমআর আক্তার মুকুল সাহেব এবং গাফফার সাহেব, আব্দুল গাফফার সাহেব অজস্রবার তাদের লিখনীতে প্রকাশ করেছেন। তো একই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব এখন রাজনীতির শীর্ষ ব্যক্তি, প্রধানতম ব্যক্তি। জামাতের আমিরকে নিয়ে একটা ভাইব তৈরি করা হচ্ছে, তিনি মুরব্বী, সম্মানিত ব্যক্তি, আগামীতে প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, আমিরুল মোমিনিন হবেন। কিন্তু যদি জনপ্রিয়তার কথা ধরা হয়, সংখ্যাধিক্যের কথা ধরা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তারেক রহমান সাহেবকে যতই অগুরুত্বপূর্ণ মনে করেন না কেন, তার উচ্চতা অনেক অনেক ঊর্ধ্বে। কাজেই তাকে জানতে হবে, তার লোকজনকে জানতে হবে তার কী কী বিপদ রয়েছে, বালা রয়েছে, মুসিবত রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আসলে আমি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করব। প্রথমত তার বিপদের কথা বলে নেই। বিপদগুলো কি? বিপদ বলতে আমরা যেটি বুঝি সেটি হলো আমার চলার পথে যে বাধাগুলো সামনে পড়ে, যে আমার চলার গতিকে নষ্ট করে দেয়। আমার মনের মধ্যে যে বোঝাগুলো থাকে, যেগুলো আমাকে সিদ্ধান্ত নিতে বাধা দেয়। এরপর যে বিষয়গুলো আমার সামনে আসে, ওই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য যে অভিজ্ঞতা দরকার বা যে সাহায্যকারী শক্তি দরকার, হেল্পিং হ্যান্ড দরকার, সেটা যখন থাকে না, তখন
এনি অপরচুনিটি, যে কোনো সুযোগ সেটা আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তো ধরুন আপনার কাছে একটা সাপ এসেছে, সাপ আপনাকে কামড় দেবে না, তার মাথায় একটা মহামূল্যবান মণি আছে, রত্ন আছে, সেটি আপনাকে দিতে এসেছে। তো সেক্ষেত্রে এই সাপ আপনার জন্য আশীর্বাদ নহে বিপদ হবে। কেন? যদি আপনি সাপকে খুব ভয় পান, সাপের মাথা থেকে কিভাবে মণি নিতে হয় সেটা আপনি না জানেন, আর আপনার চিত্ত যদি খুব দুর্বল হয়, তাহলে কি হবে? এই পুরো আশীর্বাদটি আপনার জন্য অভিশাপ হয়ে দেখা দিবে, পুরো সুযোগটি আপনার জন্য বিপদ হয়ে দেখা দেবে। তো এই মুহূর্তে জনাব তারেক রহমান সাহেবের বিপদ নিয়ে কথা বলি। প্রথম বিপদ হলো তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে দূরে আছেন, আর এই সময়ের মধ্যে সেই 2006 থেকে এখন পর্যন্ত আমি আসলে তাকে 2001 সন থেকে জনবিচ্ছিন্ন বলবো। কারণ তিনি যখন ক্ষমতায় ছিলেন, হাওয়া ভবন কেন্দ্রিক তার যেটা রাষ্ট্রীয় প্রোটোকল ছিল, তিনি একটা নির্দিষ্ট প্রোটোকলের বাইরে যেতে পারেনি। তিনি কোনোদিন কালাইয়ের রুটি খাননি, চাঁপাই নবাবগঞ্জের কালাইয়ের রুটি পদ্মার তীরে বসে তিনি খাননি। তিনি কখনো মোটর সাইকেলে চড়ে 2001 থেকে এই পর্যন্ত এসে নিউ মার্কেটের মুরগির বাজারে কিভাবে বেচা কিনা হয় তিনি দেখেননি। তিনি কখনো একটা সাধারণ সেলুনে গিয়ে তারেক রহমান সাহেবের পরিচয় বাদ দিয়ে চুল কেটে নাপিতের কথাবার্তা তিনি শুনেননি। জাস্ট উদাহরণ দিলাম। 2001 থেকে তিনি একটা প্রোটোকলের মধ্যে ছিলেন, সরি, আর 2006 থেকে তার জীবনে যে গজব নেমে এসেছে, এরপর তিনি দেশের বাইরে আছেন। তো সেখানের প্রকৃতি এবং পরিবেশ সেটি আসলে বাংলাদেশের প্রকৃতি পরিবেশ থেকে আলাদা। তো এই যে তার যে বাস্তব অভিজ্ঞতা, ফিলিংস, অনুভূতি, আবেগ, এই জিনিসগুলোর সঙ্গে তিনি লন্ডনের যেই জায়গাটিতে আছেন, জায়গাটির নাম সম্ভবত কিংস্টন, সবচেয়ে অভিজাত একটি এলাকা, এবং সেখানে তিনি যে পরিবেশে আছেন, যে খাবার দাবার খাচ্ছেন এবং যাদের সঙ্গে চলছেন, তার সঙ্গে তার যে কোটি কোটি নেতাকর্মী, সেই নেতাকর্মীদের প্রকৃতি এবং পরিবেশ যাকে বলে অনুধাবন করা তার পক্ষে সম্ভব নয়। ছোট্ট একটা উদাহরণ বলি। লন্ডনে আমি শুনেছি তার একজন ঘনিষ্ঠজন আছেন, সম্ভবত তার ড্রাইভার অথবা তার ব্যক্তিগত সহকারী অথবা তার পরিবারের আপনজন, ডাকনাম সানি। আমি এই নামটি শুনিনি কখনো, বা তার সঙ্গে আমার সানির সঙ্গে কখনো কথা হয়নি, সে কি এমন দেখিও নাই, ছবি দেখিনি। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, আওয়ামী লীগ নয়, বিএনপির সমস্ত নেতাকর্মীর মধ্যে এই সানির সম্পর্কে একটা অ্যালার্জি। এখন তিনি তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু। এখানে খন্দকার মোশাররফ বলেন, তারপর শেষে সালাউদ্দিন সাহেব বলেন, মানে প্রত্যেকটা লোক যদি তারেক রহমান সাহেবের কাছাকাছি যেতে হয়, তাদেরকে নাকি জনাব সানির হাত ধরে যেতে হয়। অথচ বিএনপির প্রতিটি অফিসে সানির নাম শুনলে প্রত্যেকটা লোক রি রি করে ওঠে। এবং কখনো যদি সানিকে পায়, বিএনপির যারা নেতাকর্মী রয়েছে, তারেক রহমান সাহেব চেষ্টা করলেও তাকে সেই নেতাকর্মীদের ক্ষোভ থেকে রক্ষা করতে পারবেন না। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। আমি আবার বলিনি সানিকে আমি চিনি না, আমি এখানে যে কথাটা বিএনপির কোনো লোক বলতে পারবে না, আমি এই কথাটা বলে দিলাম। এই কাজ আমি আওয়ামী লীগে থাকতেও এই একই কথা বলেছি। তো এনিওয়ে, আপনি চিন্তা করেন 2010-11 সনে আমি এই কথা বলেছি যে আমার যদি শক্তি থাকতো, সামর্থ্য থাকতো, আমি সালমান এফ রহমান সাহেবকে কলার ধরে ওকে আমি পেটাতে পেটাতে এনে সেই যে বিনিয়োগকারী যারা আছে শেয়ার মার্কেটে, তাদের কাছে ছেড়ে দিতাম। 2011 সনে টেলিভিশন টক শোতে সালমানকে নিয়ে আমি সেই কথা বলেছি, যখন সানি যদি তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ হন, কতটা ঘনিষ্ঠ আমি জানি না, তার সাথে অনেক অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালমান এফ রহমান। তো তাকে নিয়ে আমি তো এই কথাগুলো বলেছি। তো সানিকে নিয়ে এই কথা বলা আমার জন্য কোনো ব্যাপারই না। একইভাবে বাংলাদেশে ধরেন এই যে বকুলকে নিয়ে এখন কথা হচ্ছে, বকুলকে আমি দূর থেকে চিনি, তিনি ছাত্র বিষয়ক সম্পাদক, কিন্তু তার যে ইমেজ ছাত্র দলের মধ্যে বাইরে,
এখানে তারেক রহমান সাহেব যত চেষ্টা করেন না কেন বকুলকে এখানে খাওয়াতে পারবেন না। কিন্তু যেহেতু তারেক রহমান সাহেবের সঙ্গে তার ভালো সম্পর্ক, সবাই বকুলকে তেল মারছে, সবাই ছানিকে তেল মারছে। তেল মারার পরে কিন্তু পেছনে পেছনে আজে বাজে কথাবার্তা বলছে। এভাবে আমি এই দুজনের নাম বললাম, এরকম অন্তত পক্ষে ওনার ঘনিষ্ঠ যারা আছেন তাদের একজনেরও এই ইন পাবলিক, তিনি যাদেরকে স্নেহ করেন, এই পাবলিকলি তাদের ইমেজ নেই। এটা বঙ্গবন্ধুর কয়েকজন লোক ছিল যাকে বঙ্গবন্ধু খুব স্নেহ করতেন, যেমন শেখ ফজলুল হক মনি। পাবলিকে তার কোনো সমর্থন ছিল না, লোকজন দুই চোখে দেখতে পারতো না। আরেকজন লোক ছিল ভাগ্নে, আমি নাম বলবো না তার, বঙ্গবন্ধুর ভাগ্নে, যে বঙ্গবন্ধুর বাড়িতে থাকতো। বঙ্গবন্ধুর সঙ্গে যারাই দেখা করতে যেতে হতো তার ক্যাশ বাক্সে তাকে টাকা না দিয়ে কেউ বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে পারতো না। এবং সেই ভাগ্নেই পরবর্তী বঙ্গবন্ধুকে ডুবিয়েছেন এরশাদ জামানাতে। খুব নামকরা ব্যক্তি, আমি নাম বললাম না। গেল বঙ্গবন্ধু। একইভাবে শেখ হাসিনা, এই যে শেখ হাসিনার যে পিয়নটা জাহাঙ্গীর, শেখ হাসিনা কী পরিমাণ স্নেহ করতেন আপনি কল্পনা করতে পারতেন না। বড় বড় মন্ত্রী মিনিস্টারকে মূলত সেই জাহাঙ্গীরের হাত ধরে শেখ হাসিনার রুমে ঢুকতে হতো। এবং পরবর্তীতে ক্ষমতা এমন হয়ে গেল যে জাহাঙ্গীরের অনুমতি ছাড়া গণভবনেতে কেউ ঢুকতে পারতো না। কিসের শিরিন শারমিন চৌধুরী, কিসের মন্ত্রী, কিসের জাহাঙ্গীর কবির নানক, সবাই মানে ওর কাছে ছিল, যাকে বলা হয় ওর দাসী ছিল। অথচ তিনি শেখ হাসিনার একজন পিয়ন। এই ছিল জাহাঙ্গীরের দাপট। কি হয়েছে দেখেন, শেখ হাসিনা তাকে রাখতে পারেনি, সে থাকেনি। আর তার কারণে শেখ হাসিনার কি ক্ষতি হয়েছে। তো বঙ্গবন্ধুর কাহিনী বললাম, শেখ হাসিনার কাহিনী বললাম। এরশাদের কথা বলি। এরশাদ যখন ঘনিষ্ঠ ছিলেন, তার বান্ধবী, তার আপনজন, তার মিলিটারি অ্যাটাচি, অনেকগুলোর কারণে তিনি ডুবেছেন। আবার তিনি 91 সালে জেল থেকে বের হওয়ার পরে তার আশেপাশে ৩-৪ জন লোক, তারা সবাই আমার ঘনিষ্ঠ, আমি নাম বলবো না, পুরো পার্টিটাকে শেষ করছে। শেখ হাসিনা সেই এরশাদের যে বিদিশার সঙ্গে তার যে তালাক থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু করছে, এবং ডিজিএফআই থেকে শুরু করে শেখ হাসিনার এজেন্ট রূপে সেই লোকগুলো সবসময় মানে এরশাদের যত গোপন কথা সেখানে সাপ্লাই করেছে। তো এরশাদ, শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু। একইভাবে বেগম জিয়া যখন সর্বশেষ ক্ষমতায় ছিলেন 2001 থেকে, তার প্রথম 4-5 জন ঘনিষ্ঠজন, চিন্তা করেন তো, তাতে কারোর সঙ্গে কি তারেক রহমান সাহেবের সম্পর্ক ভালো ছিল? এই লোকগুলো কি বেগম জিয়ার বিপদের কারণ হয়নি? এবং এই লোকগুলোর একটাও এখন মানে বিএনপির সাথে নাই। যার যার মতো টাকা পয়সা রোজগার করে তারা বিএনপি টাকা মেরে দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে দেশ বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলে এখন বিএনপিকে বাস দিচ্ছে। জামাতের সাথে খাতির তাদের, তারাই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে। বিএনপির থেকে চাঁদা যারা তুলছে তারা সেই চাঁদার বড় ভাগ ওদের হাতে চলে যাচ্ছে, যারা ওই সময়টাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করত। এইগুলো বাস্তবতা। জনাব তারেক রহমান সাহেবকে এই বিপদটা বুঝতে হবে। ফার্স্ট থিং হলো এটা তার বিপদ। দ্বিতীয় যে বিপদ হলো, যেটা ম্যাটেরিয়াল, সেটাও তার অনভিজ্ঞতা। সেটা কি অনভিজ্ঞতা? বাংলাদেশের রাজনীতিতে এই যে 2001 থেকে এই পর্যন্ত, মানে তিনি যখন বাংলাদেশে রাজপুত্র ছিলেন, যুবরাজ ছিলেন, তখন যে ছেলেটার জন্ম নিয়েছে, যে ছেলেটার জন্ম হয়েছে তার বয়স এখন 26 বছর। এদের কাউকে তিনি চিনেন না। এই যে যারা ডাকসুতে জয়লাভ করেছে, আওয়ামী লীগের প্রার্থী যারা হতে পারত, বিএনপির যারা প্রার্থী হয়েছে, তারপরে জামাতের যারা প্রার্থী হয়েছে, তারা সবাই তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে ছিলেন তখন 2-3 বছর তাদের বয়স ছিল। ফলে এদের মন মানসিকতা, চিন্তা চেতনা লন্ডনে বসে তার পক্ষে বোঝা সম্ভব নয়। আপনি যদি আপনার শত্রুর ওজন না বুঝেন, আকৃতি না বুঝেন, তাহলে আপনি কি করে তাদের মোকাবেলা করবেন বলেন? ফলে যা হবার তাই হচ্ছে। এরপরে এই সমাজে, বর্তমানে এই সমাজে কার ওজন কত, মানে একজন আমলা তার ওজন কত। যেমন দেখা গেল যে ওনার সঙ্গে খুব ভালো যোগাযোগ সাত্তার সাহেবের। একজন সাত্তার সাহেব ডিপটি সেক্রেটারি ছিলেন, বেগম জিয়ার খুব বিশ্বস্ত একজন লোক। কিন্তু সাত্তার সাহেবের কথা মতো সচিবালয়ে কিভাবে কাজ হয়, বা ধরুন ওই যে ফেরদৌসারা, তার যে স্বামী জয়েন্ট সেক্রেটারি রূপে রিটায়ার্ড করেছেন, বগুড়ার ডিসি ছিলেন, বা ধরুন পুলিশের 3-4 জন কর্মকর্তা,
যাদের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক ছিলেন, হাওয়া ভবনের সাথে সম্পর্ক ছিল, যারা 2004-5 সনের দিকে হয়তো এসপি ছিলেন, এবং তারেক রহমান সাহেবের যে বয়স তার চেয়ে হয়তো 3-4 বছর তারা সিনিয়র ছিল, তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। কিন্তু এই সময়ের মধ্যে পুলিশের যে বিবর্তন হয়েছে, সেক্রেটারির যে বিবর্তন হয়েছে, মিলিটারির যে বিবর্তন হয়েছে, এটা তিনি এদেরকে দ্বারা তিনি কোনো অবস্থাতেই সম্যক ধারণা লাভ করতে পারবেন না। ফলে সচিবালয়, পুলিশ সম্পর্কে তারা যে সিদ্ধান্ত বিএনপির পক্ষ থেকে এসেছে, পুরোটাই জামাতের পক্ষে চলে গেছে, আওয়ামী লীগের পক্ষে চলে গেছে। এটা তার দ্বিতীয় বিপদ। এই যে বলা হচ্ছে যে বড় বড় পদগুলোতে জামাতের লোক রয়েছে, না, বড় বড় পদগুলোতে বিএনপির লোক বসেছে, কিন্তু সেই বিএনপির লোকগুলোকে ক্যাশ করানো যায়নি। সেই বিএনপির লোকগুলো এখন জামাতকে সাহায্য করছে, এবং তারা মনে করছে বিএনপির লোককে সাহায্য করার চেয়ে জামাতদেরকে সাহায্য করা বেশি নিরাপদ। তাই হচ্ছে একটা খুবই কনভেনশনাল গুরুত্বপূর্ণ পদ, আমি নাম বলবো না, সেই পদে বিএনপির লোক, এবং সেই পদে যাওয়ার জন্য সেই লোক সবাইকে, মানে যাকে বলা হয় বিএনপি, সবাইকে তেল মেরেছে। আর সেই পদে এবি পার্টির লোক ঢোকানোর জন্য চেষ্টা হয়েছিল, সেই পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের একান্ত ব্যক্তিগত লোক ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল। সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যে পোস্টগুলো হচ্ছে রাষ্ট্রের, ওইরকম একটা পদ পদবি। কিন্তু বিএনপির দাপটের কাছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের লোক পারেনি। 3 মাস যাবৎ সেই পদে চেষ্টা করা হয়েছে, এবি পার্টির লোককে ঢুকানো যায়নি। কিন্তু বিএনপির যেই লোক ঢুকেছে, সেই লোক বিএনপির একটা ঘোড়ার ডিমও করছে না, বরং বিএনপির সমস্ত মামলাগুলো, বিএনপির যে সমস্যাগুলো আরও বাড়িয়ে তুলেছে। তাহলে কি হলো? এই জায়গাতে যেই লোক ঢুকেছে সেই সম্পর্কে আমার বিশ্বাস তারেক রহমান সাহেব হয়তো জানেনই না, তার সঙ্গে কোনো কথা হয় নাই, কমিটমেন্ট হয়নি। এইভাবে অনেকগুলো বিপদ তার আছে। এখন বিপদ নিয়ে বেশি বললে অনেক কিছু হয়ে যায়, এখন আপদ নিয়ে কথা বলি। তো আপদ হলো যে অনেক লায়াবিলিটিসগুলো বহন করতে হচ্ছে, কিন্তু যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যেমন দেখা গেল যে আপনার কোথাও গিয়ে আপনি বর্জ্য ত্যাগ করেছেন, কিন্তু সেই বর্জ্যটা আপনাকে হাতে করে ঘুরতে হচ্ছে, আপনি সেটা কোনো ডাস্টবিনে ফেলতে পারছেন না, সেটা বমি হোক, সেটা মলমূত্র হোক, কিংবা সেটা অন্য কোনো বর্জ্য হোক, আপনি সেটা ফেলতে পারছেন না, হাতে করে ঘুরতে হচ্ছে। তো এইরকম দলের অনেকগুলো লায়াবিলিটিস, যাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, সেই 2006 থেকেই তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা দ্বিধার্থে দলকে বিক্রি করছে, তারেক রহমান সাহেবকে বিক্রি করছে, বেগম জিয়াকে বিক্রি করছে, আর ভোলা ভালা বিএনপির যারা নেতাকর্মী দলে দলে তাদের পিছনে ছুটছে, এবং তারাই সব কিছু নিয়ন্ত্রণ করছে, পথে ঘাটে মাঠে। তারা যদি উপজেলায় থাকে, তাহলে বিএনপির যে কমিটি আছে, তারা একটা কাউন্টার কমিটি তারা গঠে নিয়েছে। তারা বলছে নেতার সাথে কথা আছে, মির্জা ফখরুলের সাথে কথা হয়েছে। মানে এই যে দলটাকে বিক্রি করার জন্য যত কৌশল আছে, সব কৌশল ওই যে আপদ, সেই আপদের যারা অংশীজন তাদের জানা আছে, কিভাবে দলকে বিক্রি করতে হয়, কিভাবে দলকে ব্যবহার করে টাকা উপার্জন করতে হয়, কিভাবে দলকে পচাতে হয়, এবং কোনো পদ পদবি ছাড়াই মাতব্বরি করা যায়, এই জিনিসগুলো তারা জানে। তারা আওয়ামী লীগের জমানাতে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে, 111-এর সময় 111-এর সরকারের সাথে সম্পর্ক রেখেছে, এবং এখন তাদের অনেকের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক আছে, অনেকের সঙ্গে এনসিপির সম্পর্ক আছে, অনেকের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আছে, জামাতের সম্পর্ক আছে। এই লোকগুলোকে চিহ্নিত করে জনাব তারেক রহমান আলাদা করতে পারছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না, অথচ তারা দলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আপদ। এরপর হলো মুসিবত। মুসিবত হলো এসে একেবারে উপরে, ঘাড়ের উপরে এসে পড়ছে। আপদ এবং বিপদের কারণে অনেকগুলো মুসিবত তৈরি হয়, যেমন এই ডাকসু নির্বাচনের মুসিবত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মুসিবত। এটা বিএনপি চায়নি, কিন্তু এই কর্মকাণ্ডগুলোর ফলে কোন ফাঁকে, এই জালের মধ্যে, ফাঁদের মধ্যে
বিএনপি পড়ে গেছে বা তারেক রহমান সাহেব পড়ে গেছেন, এটা মানে এই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে বা যে মুসিবত, অন্য যে মুসিবতগুলো আছে সেগুলো আসার আগে তিনি টের পাননি বা ক্যালকুলেট করতে পারেন। এবার সামনে যে মুসিবতগুলো আসতে পারে সেই মুসিবতগুলো ঠেকাতে তিনি পারবেন না, পারছেন না, বা সেই মুসিবতগুলো তার এই দুর্বলতার কারণে, অর্থাৎ প্রথম যে আপদ বিপদ, এই দুর্বলতার কারণে তিনি তার মস্তিষ্কের মধ্যে তিনি নিতে পারছেন না। ফলে কি হলো, একটার পর একটা সমস্যা চলে আসছে এবং একটার চেয়ে একটা বেশি। এখানে আমি যে সংখ্যাগুলো ব্যবহার করেছি, মানে বিপদ যদি 7টা হয়, আপদ হলো 14টা, আর মুসিবত হলো 21টি, মানে 3 গুণ বেড়ে যাচ্ছে। এই যে মুসিবতগুলো, সেই মুসিবতগুলো আপনি ধরুন, এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা করে দেয়, সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণা করে দেয়, ভালো ভালো প্রার্থী দাঁড়িয়ে যায়, জনগণ যদি সামনে আসে, এটি নিয়ে আপনি হরতাল দিয়ে, বিপ্লব দিয়ে আপনি খাওয়াতে পারবেন? জনগণ তো ভীষণ রকম সাফারার। যে সকল ইউনিয়নে নির্বাচন নেই, সেখানে একটা ছোট সমস্যা, জন্ম নিবন্ধন, তার জন্য 4 দিন যাবৎ ঘুরতে হচ্ছে। এটা তো ম্যাটিকুলাসলি করা হচ্ছে। মানুষজন বিরক্ত, কেন চেয়ারম্যান নাই? সে চেয়ারম্যান আওয়ামী লীগের হোক, তারা এখন বলছে আওয়ামী লীগের চেয়ারম্যান হোক, বিএনপির হোক, জামাতের হোক, ডাজ নট ম্যাটার, তাদের চেয়ারম্যান দরকার। জন্ম নিবন্ধন পাওয়া যাচ্ছে না, টিআর পাওয়া যাচ্ছে না, কাবিখা পাওয়া যাচ্ছে না, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। শহরের আশেপাশে যেখানে ট্রেড লাইসেন্স ইস্যু হয়, ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্সের জন্য তাদেরকে টিওনো অফিসে দিনের পর দিন বসে থাকতে হচ্ছে। কাজেই যখনই সরকার ঘোষণা দিবে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, জনগণ রাস্তায় নেমে আসবে। বিএনপি পারবে সেটা ঠেকাতে? তাহলে কি হলো, সেই নির্বাচনে বিএনপির প্রার্থী হবে কারা? যারা এই যে টেম্পো স্ট্যান্ড, মাঠ ঘাট দখল করেছে, তাদেরকে কেন জনগণ ভোট দিতে যাবে? আওয়ামী লীগের লোক যদি পাশ করে যায়, জামাত তাদেরকে প্রমোট করবে, নিয়ে নেবে, এনসিপি তাদেরকে নিয়ে নেবে, এনসিপির প্রার্থী থাকলে তারা হবে। এই যে যাকে বলা হয় মুসিবতগুলো, একটার পর একটা মুসিবত আসছে। আমি জানি না বিএনপির যে কেন্দ্রীয় কমান্ড বা শীর্ষ নেতৃত্ব এগুলো নিয়ে আলোচনা করছে কিনা। তারা এখন একজন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করা, একটা স্কাইপিতে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করা, কিংবা একজন রাষ্ট্রদূত বা 3-4 জন রাষ্ট্রদূত ডক্টর মঈন খানের বাসায় গিয়ে লাঞ্চ বা ডিনার করলো, এগুলোর 2 পয়সার মূল্য নেই। এগুলোর 2 পয়সার মূল্য। এগুলো আবার বিএনপির যে অফিসিয়াল পেজ আছে সেখানে খুব গর্বের সাথে প্রচার করা হয়। বিএনপি যদি চায়, কয়জন রাষ্ট্রদূতকে তারা দাওয়াত করতে চায়, তাদেরকে বিএনপির অফিসে নিয়ে খাওয়ানো দাওয়ানো, এটা মানে কি বলবো, বিএনপির যে কোনো নেতা, অনেক যাকে বলা হয় জেলা পর্যায়ের নেতারা অনেক আছেন যারা এই কাজটি করতে পারেন। এটার জন্য খুব বেশি যাকে বলা হয় শিক্ষিত বা খুব নির্বাহী কমিটির মেম্বার বা প্রেসিডেন্ট মেম্বার বা কার্যনির্বাহী কমিটির মেম্বার, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যেটা রয়েছে তাদের, সেটার মেম্বার হতে হবে, নট লাইক দ্যাট। অনেক লোকরা আছে যারা 2-4-10 জন রাষ্ট্রদূতকে যে কোনো জায়গায় ডাকলে তারা রাষ্ট্রদূতরা আসবে। এইটা কোনো 2 পয়সায় কাজে আসে না। রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করা, তাদের বাসায় যাওয়া, তাদেরকে বাসায় আনা, তাদের অনুষ্ঠানগুলোতে উপস্থিত হওয়া, এগুলো প্রয়োজনের সময় যে 2 পয়সার কোনো কাজে আসে না, আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি আমার জীবনে 3 জায়গাতে এখন সবসময় অ্যাভয়েড করি। যে কোনো গোয়েন্দা সংস্থার লোক আসলে, টেলিফোন করলে, প্রথমত আমি তাদেরকে এন্টারটেনই করি না। কোনো রাষ্ট্রদূত, কোনো রাষ্ট্র মানে যাকে বলা হয় রাষ্ট্রের পক্ষ থেকে কেউ যদি কোনো কথাবার্তা আসে, অনুষ্ঠান হয়, আমি ভুলেও সেখানে যাই না। ছাত্রদলের গণেশ সহ যেই সকল ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে, প্রশাসনের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে, তাদেরকে আমি আহ্বান করব বিএনপিকে দলীয়ভাবে মানে কঠোর শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এই ধরনের ছেলেরা এখনও ভিসিট টেবিলে মানে চাপড়ানোর পরেও 24 ঘন্টা পরেও তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয় নাই। বিএনপিকে বলছি, আপনারা যদি সত্যি আগামী দিনে রাজনীতি ভালো করতে চান, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে চান, এই গণেশের মতো লোকরাই আপনাদের নির্বাচনের গণেশকে কিন্তু উল্টায় দিবে। সারা বাংলাদেশে ডাকসু নির্বাচন এখন টক অফ দ্য টাউন অ্যান্ড টক অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল। প্রথম কথা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আসলে এত উচ্ছ্বাসের কি কারণ, এইটা আমি নিজেও বোঝার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে যে ছাত্রছাত্রীদের ভিতরে 24-এর যে গণ অভ্যুত্থানের যে এক্সাইটমেন্ট, সে এক্সাইটমেন্টটা এখনও রয়ে গেছে। এখন সেই 24-এর এক্সাইটমেন্টের সাথে অনেকগুলো কারণ যোগ হয়েছে। বাংলাদেশে কোনো নির্বাচন নাই, দেশের ভিতরে কোনো নির্বাচন নাই, কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা স্থানীয় প্রশাসনে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, জাতীয় সংসদ,
আওয়ামী লীগ সরকার নির্বাচন কাঠামোটাকে, নির্বাচন নামক যে একটা উপকরণ আছে যে কোনো ব্যাপারে, যে কোনো প্রতিষ্ঠানে, সেটা ট্রেড ইউনিয়ন হোক, কর্মচারী সংসদ হোক, অফিসারদের অ্যাসোসিয়েশন হোক, সব জায়গা থেকে নির্বাচন জিনিসটাকে উধাও করে দিয়েছে আওয়ামী লীগ গত 16 বছরে। অতএব সেই জায়গাতে বুঝতে হবে যে এই ন্যাশনাল যে ইউফোরিয়াটা আমরা দেখলাম, যে ডাকসুতে কি হচ্ছে, ডাকসুতে কি হচ্ছে, তো তরুণদের নেতৃত্বে যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে গত বছর, আর তরুণদের প্রাণের বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে গত বছরের বৈষম্য বিরোধী আন্দোলন দানা বেঁধেছে, এর প্রত্যেকটা জিনিসের সাথে এটা কানেকশন, এটা কানেক্টেড ছিল। এই ইউফোরিয়াটার একটা বড় জায়গা হচ্ছে 24 তরুণ তারুণ্য এবং আওয়ামী লীগের নির্বাচনী কাঠামো ধ্বংস করে দেওয়ার যে রাজনীতি, এটার ব্যাপারে একটা প্রতিবাদ। দ্বিতীয়ত হচ্ছে ইউফোরিয়ার একটা ব্যাপার হচ্ছে আমরা 2001 সালের পরে আসলে কোনো নির্বাচন পাই নাই। অতএব আমরা সিম্পলি জানি না যে একটা ভালো নির্বাচনের পক্ষে কারা, বিপক্ষে কারা, কোন প্রার্থীকে কে কত ভোট দেবে না দেবে, এইটার যে ডেমোগ্রাফি, এই যে ইলেকশন ডেমোগ্রাফি সম্পর্কে আমাদের সিম্পলি কোনো আইডিয়া নাই। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাকসু, চাকসু সব জায়গায় যে নির্বাচনগুলো হচ্ছে, এটা একটা বিশাল ফেনোমেনা আকারে আমাদের পড়বার সুযোগ আছে। বিশেষ করে 5 থেকে 6 কোটি তরুণ তরুণী যারা কখনো কোনোদিন ভোট দেয় নাই জাতীয় নির্বাচনে, তারা একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর আকারে আসবে। এবং এই প্রত্যেকটা ফ্যামিলি, এটা কিন্তু শুধু হাজার হাজার তরুণ তরুণীর বিষয় না, তার প্রত্যেকটা ফ্যামিলিকে কিন্তু তারা ড্রাইভ করবে, তারা ইনফ্লুয়েন্স করবে যে আসলে কাকে ভোট দেওয়া উচিত বা উচিত না। তো সেই জায়গাতে জাতীয় নির্বাচনে একটা প্রভাবক হিসাবে এই ইলেকশন ডেমোগ্রাফির যে রাজনীতি, এইটা বোঝার জন্য ডাকসু একটা বড় নিয়ামক আকারে কাজ করবে। থার্ড হচ্ছে ডাকসু নিয়ে ইউফোরিয়ার একটা বড় কারণ হচ্ছে আগামী দিনে জোটের রাজনীতি, যে বড় দল আকারে বিএনপির রাজনীতিটা কোথায়। বিএনপি যেভাবে সারা বাংলাদেশে ধারণা করছে যে তারা আওয়ামী লীগের অবর্তমানে 250+ সিট পাবে, আসল রিয়েলিটি কি তাই? যদি ভালো শক্ত ক্রেডিবল প্রতিদ্বন্দ্বী থাকে বিএনপির বিরুদ্ধে, তাহলে সেই বাস্তবতাটা কিভাবে ইলেকশনের রেজাল্ট ঘুরিয়ে দিতে পারে, ডাকসু কিন্তু সেরকম একটা ফেনোমেনা। এত বড় শক্তিশালী প্রতিষ্ঠানের যেখানে ছাত্রদল সবচেয়ে পাওয়ারফুল সংগঠন, তাদেরকে এই ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়ার যে রাজনীতিটা, এই রাজনীতিটা কিন্তু আমাদেরকে নতুন করে স্টাডি করবার একটা বিষয় আসছে, যেখানে অনেকগুলো ফেনোমেনা একসাথে জড়িত। ফোর্থ হচ্ছে যে এই ডাকসুকে ঘিরে ইউফোরিয়ার একটা বড় কারণ হচ্ছে জোটে বিপক্ষ বিএনপির বাইরের শক্তিগুলো যে ডিসাইডিং ফ্যাক্টর হইতে পারে, সেটা আমাদেরকে জানান দিয়েছে। অতএব জাতীয় নির্বাচনে ক্ষমতার যে লড়াই, দ্বন্দ্ব এবং আওয়ামী লীগের পতন এবং পতন পরবর্তী যে আরও গত 1 বছর ধরে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে খুব কাছ থেকে দেখবার ব্যাপারে কিন্তু মানুষ অনেক হতাশ হয়েছে। সাধারণ জনগণ, শিক্ষিত তরুণ সমাজ, শিক্ষার্থী এবং পেশাজীবীদের মধ্যে এই ধারণাটা ছিল যে গণ অভ্যুত্থান পরবর্তী পতিত আওয়ামী সরকারের ব্যাপারের যে রাজনৈতিক খাইসলত, সেটা হয়তো নতুন রাজনৈতিক দলগুলোর ভিতরে কিছু পরিবর্তন এনে। তো সেই জায়গায় জোটের রাজনীতি এবং জোটের রাজনৈতিক দলগুলোর চরিত্র, এর প্রত্যেকটা কিন্তু ফেনোমেনা আকারে, ক্যারেক্টার আকারে ডাকসুর নির্বাচনে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। এখন আসি, শিবিরকে আসলে এতগুলো আসনের সম্পাদকীয় পদে জেতার মতো সাংগঠনিক ক্যাপাসিটি আছে? শিবিরের নেতৃবৃন্দ সে তেমনটা কিন্তু কখনো মনে করেন নাই। অথবা শিবিরের 1-2 জন ক্যান্ডিডেট যত ভালো করবার কথা, পুরো প্যানেল কি এত ভালো করার কথা? অথবা 3টা সম্পাদকীয় পদে আপনার শিবির প্যানেল নির্বাচিত হয় নাই, কিন্তু এটার বদলে কি অন্যান্য প্যানেলের কেউ নির্বাচিত হয়েছে? তাও কিন্তু হয় নাই, স্বতন্ত্র হয়েছে। অর্থাৎ ফেনোমেনাগুলো দেখেন, ইলেকশনে হলগুলোতে কি হয়েছে। সবচেয়ে বড় রাজনৈতিক দল আকারে ছাত্রদল কিন্তু শুধু ক্যাম্পাসের ফ্যাকাল্টিতে অথবা ডাকসুতে খারাপ করে নাই, তারা প্রত্যেকটা হলের সংসদেও কিন্তু ব্যাপকভাবে খারাপ রেজাল্ট করেছে। গুরুত্বপূর্ণ পদগুলোতে কিন্তু তারা জেতেন নাই। আবার জগন্নাথ হলের যে ফেনোমেনা, যে এর ভিতরে একটা ভেরি রেসিস্ট এবং একটা ধর্মবিদ্বেষী একটা ফোবিয়া টাইপের ভোটিং প্যাটার্ন আমরা দেখলাম, যেখানে বাম প্রার্থীরা ভালো করেছেন, যারা মানে কন্টিনিউয়াসলি শিবিরকে অথবা টু সাম এক্সটেন্ট যারা মাদ্রাসায় পড়েছে, যারা এনসিপির বাক্সাসের সমর্থিত প্যানেল, তাদেরকে যে ট্যাগিং করেছেন, পাকিস্তানি বানানো, রাজাকার, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের সেই বয়ানকে ফিরিয়ে নিয়ে আসছেন, তারা আবার ওখানে ভালো করেছেন। তো সব মিলিয়ে শিবির জেতার অনেকগুলো কারণ এখানে ফ্যাক্টর, এবং আমি মনে করছি যে অনেকগুলো প্রোটেস্টের যোগফল হয়েছে এখানে। একটা প্রোটেস্টের জায়গা হচ্ছে যে গণ অভ্যুত্থান পরে ট্রলিং এবং ট্যাগিং করা যে একটা বাজে কালচার আগে ছিল, ছাত্র সমাজ কিন্তু নতুন করে
কোনো প্যানেলকে অথবা কোনো প্যানেলের প্রার্থীকে ৭১, পাকিস্তানি, মুক্তিযুদ্ধের বয়ানের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই যে আওয়ামী চেতনা ব্যবসা, এই ব্যবসাটাকে এনে এই প্যানেলকে ইম্পোজ করার যে চেষ্টাটা করেছে, এটা হিতে বিপরীত হয়েছে। ছাত্র সমাজ এটা ভালোভাবে নেয় নেই, এবং তরুণ তরুণীরা সবাই বলেছে, তাদের বিভিন্ন ইন্টারভিউতে দেখলাম যে ২৪-এর গণ অভ্যুত্থানের অবদানের পাশাপাশি তারা দেখবার চেষ্টা করেছে কারা আসলে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন ক্যাম্পেইন করতে চায়, কাদের ভিতরে অহংকার কম, কারা বেশি বিনয়ী, যারা স্টুডেন্ট ফ্রেন্ডলি, যাদের ট্র্যাক রেকর্ড ভালো, একাডেমিক রেকর্ড ভালো, যারা এই গণেশের মতো একটা অভদ্র বেয়াদব না। এই বেয়াদবির বাইরে উঠে কারা আসলে একটা পরিচ্ছন্ন ক্যাম্পেইন করতে পারবে অথবা পেরেছে, এটাকে কিন্তু ছাত্র সমাজ মূল্যায়ন করেছে। এবং ট্র্যাডিশনালি কিন্তু শিবির অথবা এই ধরনের ডান ঘরানার প্যানেলগুলো মেয়েদের হলের ভালো ভোট পায় না। ধারণা করা হচ্ছিল উমামা থেকে শুরু করে যারা মেয়েরা আছে তারা অনেক বেশি ভালো করবে, অনেক বেশি মেয়েদের ভোট পাবে, কিন্তু মেয়েদের হলগুলোতেও দেখলাম যে শিবিরের ভোটের সংখ্যা অনেক বেশি। যেটা মনে করা হয়েছিল যে আসলে শিবিরের কি এই পরিমাণ ভোট আছে, তার কি এত নেতাকর্মী আছে, এটা আসলে ব্যাপারটা তা না। ইভেন আমার বিশ্বাস শিবিরের অনেক নেতাকর্মী আশ্চর্য হয়েছে যে এই পরিমাণ ভোট তারা পেয়েছে। সাদেক কায়েমের যে পরিচিতিটা হয়েছে গত ১ বছরে অথবা প্রকাশিত হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের কারণে, ফরহাদ কিন্তু এই লেভেলে পরিচিত ছিল না, কিন্তু একটা রিট করে তাকে যেভাবে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করেছে এই সকল মানে দিল্লির আধিপত্যবাদী রাজনীতি যারা করে ক্যাম্পাসে এবং বাংলাদেশে, এই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা যারা করে, এই পতিত সিপিবির রাজনীতি, কলকাতার রাজনীতি করে বাংলাদেশে বসে, তাদের এই বয়ানটা কিন্তু পরাজিত হয়েছে। অতএব বিভিন্ন কারণে ডাকসুর নির্বাচনটা আমাদের সবার জন্য আগামী জাতীয় নির্বাচনকে রিড করবার একটা গ্রামার তৈরি করেছে, এবং আগের আমাদের যে নির্বাচনের গ্রামার ছিল এর কোনো গ্রামার এই গ্রামারের সাথে মিলবে না। এবং এই ডাকসু, রাকসু, চাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেখানে যেখানে আগামী দিনগুলোতে নির্বাচন হবে, এর প্রত্যেকটা নির্বাচন বাংলাদেশের আগামী রাজনীতির মনস্তত্ত্বকে বিন্যাস করবে। অতএব আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে এই রাজনীতিটাকে আমাদের বোঝা আগামী দিনের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। এখন কনসিকুয়েন্স দেখেন, বাংলাদেশের ডিপ স্টেট কিন্তু বহুভাবে চেষ্টা করছে এই নির্বাচনটাকে ইনফ্লুয়েন্স করবার জন্য। একটা আসন ভাগাভাগির চেষ্টাও তারা করেছে যে এই প্যানেল থেকে ভিপি দেন, ওই প্যানেল থেকে জিএস, ওই প্যানেল থেকে এজিএস, সকল দক্ষিণপন্থীদের উত্থান ঠেকানোর জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সকল যে 111-এর কুশীলব, এই বাম, কলকাতা দিল্লির বুদ্ধিজীবী, গণমাধ্যম, পত্রিকা এবং এই বাম ঘরানার যে সুশীল সমাজ আছে, তারা প্রচণ্ড নার্ভাস হয়ে গেছে। তারা বোধ করছে তাদের যে মুক্তিযুদ্ধ ব্যবসা, তাদের যে দিল্লির আধিপত্যবাদ কায়েমের যে ব্যবসা, এই ব্যবসাটার পতন হয়েছে, এই ব্যবসাটার বয়ানটা পরাজিত হয়েছে। এর মানে কি এই তরুণ সমাজ বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ৭১-কে ছোট করে দেখছে? মোটেই না। তারা কি ২৪-কে ছোট করে দেখছে? তাও না। কিন্তু এটাই হচ্ছে একটা গ্রামার, এবং এই গ্রামারটাকে আমরা বলছি বাংলাদেশপন্থী রাজনীতি। এবং এই বাংলাদেশপন্থী রাজনীতিটাই হচ্ছে আগামী দিনের বক্তব্যের বড় জায়গা। শিবিরের কি আসলে খুব উল্লসিত হওয়ার ব্যাপার আছে, অথবা ইসলামপন্থীদের? আমি মনে করি না যে এইখানে আসলে জামাত শিবির তার ডক্ট্রিনের রাজনীতির কোনো সফলতা দেখাতে পেরেছে, ব্যাপারটা এরকম না। এখানে অনেকগুলো না, আমি তাকে চাই না এই কারণে, আমি তাকে চাই না এই কারণে, আমি তাকে অপছন্দ করি এই কারণে, আমি তাকে ঘৃণা করি এই কারণে, আমি তার দ্বারা নিরাপত্তাহীন হতে পারি, আমি তার এই সন্ত্রাস পছন্দ করি না, এই যে অনেকগুলো নেগেট করা, এই নেগেট করবার পরে এর থেকে ভালো অপশন শিক্ষার্থীদের কাছে আসলে ছিল না। তো এই অপশনটা জাতীয় নির্বাচনেও আসবে। যারা বড় দলের বিপক্ষে ভালো, সৎ, সজ্জন, দায়িত্ব অনুভূতি আছে এমন মানুষদেরকে আপনার কন্টেস্টে দিতে পারবেন, তাদের জিতে আসার একটা সম্ভাবনা আছে। অতএব এই রাজনীতিটা কোনো মতাদর্শিক বিজয়ের রাজনীতি না। এই জন্য শিবির থেকে শুরু করে টোটাল প্যানেলকে অত্যন্ত সতর্ক হতে হবে যে এইটা এখানে ইসলামের বিজয় হইছে, অথবা কোনো মতাদর্শের বিজয় হইছে, অথবা এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। এই ধরনের রাজনীতির ফাঁদে পা দিলে আমরা কিন্তু আবার ওই জঙ্গি মৌলবাদী রাষ্ট্র, ওয়ার অন টেররের যে বয়ান পশ্চিমা এবং ভারতের আছে, সেটার মাধ্যমে কিন্তু আমরা বিপদে পড়ব। এবং ১ থেকে ৬কে মনে করিয়ে দিচ্ছি, বিএনপি জামাত ক্ষমতায় আসার পরে, জামাতের ২ জন মন্ত্রী হওয়ার পরে, এই যে ওয়ার অন টেররের ডিসকোর্স, বাংলাদেশের জঙ্গি নাটক, মৌলবাদের নাটক যেটা দিল্লি অর্কেস্ট্রেট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের এই বিজয়, যেটা আসলে ইসলামের বিজয় আকারে ব্যাপার দেখার সুযোগ নাই, যেটা ইসলামপন্থীদের বিজয় আকারে দেখার সুযোগ নাই, কিন্তু যদি সেটাকে সেভাবে দেখবার চেষ্টা করে জামাত শিবিরের এই বৃহৎ বলয়,
তাহলে বাংলাদেশ এবং এই দলগুলোর কিন্তু বিপদ আছে। 2001 থেকে 6-এর পরের যে বিপজ্জনক রাজনীতি তাদেরকে লগি বৈঠা থেকে শুরু করে গত 16 বছরে ফেস করতে হয়েছে, তাদের উপরে এরকম খড়গ নেমে আসবে। তাই বিজয়ী প্রার্থীদেরকে বলছি, কাউকে এক্সক্লুড করা, কোনো মতাদর্শিক রাজনীতি, সুশীল বাম যাদেরকে পছন্দ করা হয় না তাদের জায়গা থেকে তাদের স্পেসকে যেন মানে সংকীর্ণ করা না হয়, তাদের স্পেসকে যেন ছোট না করা হয়। ক্যাম্পাসের সবাই যার যার জায়গা থেকে, সেটা ইসলাম বিদ্বেষী হোক, সেকুলার হোক, যে যে রাজনীতি করতে চায় তাকে রাজনীতি করার অধিকার দিতে হবে। তাকে বয়ান দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে পরাজিত করতে হবে, তাকে শক্তি দিয়ে না। অতএব সেটা করলে কিন্তু বাংলাদেশ বিপদে পড়বে, তাদের রাজনীতিও বিপদে পড়বে। তাই মোটা দাগে ডাকসুর নির্বাচনটা আসলে আমাদেরকে অনেকভাবে মানে মানে দেখবার সুযোগ করে দিয়েছে, এবং এটা নিয়ে আরও অনেক পর্যালোচনা করবার সুযোগ আমাদের সামনে আসবে, আমরা সেটা নিয়ে কথা বলবো। বাট আপাতত মনে করতেছি যে সব পক্ষ নির্বাচনের ফলাফল মেনে নেওয়া দরকার, কারণ নির্বাচন যথেষ্ট পরিমাণ সুষ্ঠু হয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে 78% উপরে বেশি ভোট পড়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা বিরল ঘটনা। যারা প্রায় আমাদেরকে প্রশ্ন করে আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন হবে, জাতীয় পার্টি ছাড়া কি নির্বাচন হবে, ডাকসু তার প্রমাণ। ছাত্রলীগ ছাড়া, জাতীয় পার্টির প্যানেল ছাড়া একটা নির্বাচন হয়েছে, যেই নির্বাচনে 78% ছাত্রছাত্রী ভোট দিয়েছে, এবং যেই নির্বাচনে দেশের সবচেয়ে শিক্ষিত, সচেতন তরুণ গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল, এবং সেই নির্বাচনে জগন্নাথ হল, যেটা ধরে নেওয়া হয় ছাত্রলীগের একেবারে মানে মানে ট্রেনিং গ্রাউন্ড অথবা ক্যাম্প, সেখানেও তারা ভোট দিয়েছে, তারা তাদের প্রার্থীকে ভোট দিয়েছে। তারা উমামা ফাতেমা অথবা মেঘমোল্লার বসুর মতো চরম ইসলাম বিদ্বেষী, মুক্তিযুদ্ধের ব্যবসা বাণিজ্য যারা করে সেই রকম চক্রগুলোকে তারা ভোট দিয়েছে। এবং এই ভোটের প্যাটার্নটাও কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতার জন্য দুঃখজনক হবে ভবিষ্যতে, যদি তাদেরকে সবাইকে আমরা বাংলাদেশ ফোল্ডের পলিটিক্সে আনতে না পারি। যারা পরাজিত হয়েছে দেখলাম যে অনেকগুলো প্যানেল এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, কিন্তু প্রত্যাখ্যান করবার মতো কোনো ভ্যালিড এভিডেন্স, ক্রেডিবল এভিডেন্স আমরা এখন পর্যন্ত দেখি নাই। 1, 2, 4টা যে অভিযোগ আসছে, আমরা চাই প্রশাসন এগুলো সিরিয়াসলি তদন্ত করুক, তদন্ত করে এটার একটা ন্যায্য ফয়সালা করা হোক। ছাত্রদলের গণেশ সহ যেই সকল ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে, প্রশাসনের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে, তাদেরকে আমি আহ্বান করব বিএনপিকে দলীয়ভাবে মানে কঠোর শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এই ধরনের ছেলেরা এখনও ভিসিট টেবিলে মানে চাপড়ানোর পরেও 24 ঘন্টা পরেও তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয় নাই। বিএনপিকে বলছি, আপনারা যদি সত্যি আগামী দিনে রাজনীতি ভালো করতে চান, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে চান, এই গণেশের মতো লোকরাই আপনাদের নির্বাচনের গণেশকে কিন্তু উল্টায় দিবে। অতএব এই ধরনের অভদ্র বেয়াদবদেরকে অবিলম্বে আপনারা দল থেকে বহিষ্কার করেন। আপনারা তাদের ব্যবহারকে ওন করবেন না, কারণ এগুলো গণ অভ্যুত্থানের পরের যে জেনারেশন, তারা এগুলো মেনে নেবে না। মনে রাখবেন, শ্রীলঙ্কাতে কি হয়েছে, বাংলাদেশে গত বছর কি হয়েছে, জর্জিয়াতে কি হচ্ছে, ইন্দোনেশিয়াতে কি হচ্ছে, নেপালে কি হচ্ছে। এই তরুণরা কিন্তু এখনো জেগে আছে।